মিস্টার আবির, তুমি আজকে এই প্রচণ্ড ঝড়ের মধ্যে ম্যাথ দেখাইতে চলে আসছো। তো যাই হোক, কেন আসছো, কিসে তোমাকে বাধ্য করছে আজকে প্রচণ্ড ঝড়ের মধ্যে ঘর ছেড়ে বাইরে আসার জন্য? স্যার আসলে আমি কালকে রাত্রে কিছু ম্যাথ করতেছিলাম, তো তখন আমি কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছি। তো ভাবলাম স্যার আপনার একটু দেখাই। আর স্যার আপনি কেনর কথা জিজ্ঞেস করছেন, এটা হচ্ছে স্যার আমার মানে প্রত্যেকটা স্টুডেন্টেরই মানে চাকরির পাওয়ার জন্য একটা ডেডিকেশনের প্রয়োজন। আসলে আমি মনে করি যে আমি আসলে ওই ডেডিকেশন থেকেই এখানে স্যার আপনার কাছে আসছি। সো আমি আসলে এখানে আসছি, আমি ভাবতেই পারিনি যে এই বৃষ্টির ভিতরে স্যার আপনারে পাবো। তো হঠাৎ স্যার আমি দেখে তো খুবই অবাক স্যার আপনার। তো আমি আসলে সমস্ত মোবাইল নেটওয়ার্ক বন্ধ, সমস্ত কিছুই বন্ধ, ইলেকট্রিসিটি নেই, ইন্টারনেট নেই, ওয়াইফাই নেই। তো আমি আসলে যেটা একটা কাজ পাগল মানুষ, তো সবসময় কাজের মধ্যে থাকতেই ভালো লাগে। তো আর আমার কাছে এই কোচিং বা মানে পড়া প্রতিষ্ঠান, এটাই হচ্ছে আমার কাছে একটা প্রার্থনা ঘরের মতো। তো আমি এইখানে আসছি, তো লাকিলি তুমিও চলে আসলা। তো যাই হোক, এই যে চাকরি প্রত্যাশী যারা আছেন, আমি মনে করি যে বাইরে যে ঝড়, তার থেকে বেশি ঝড় হয়তো বা তাদের মনে চলতেছে। আমি রাস্তা দিয়ে আসতে আসতে ওই ঝড়ের কারণে স্যার আমি এখানে আস্তে আস্তে আমরা দেখলাম। যত ঝড়ই হোক আমার ম্যাথ সলভ করতে হবে। সেটাই আসলে ডেডিকেশন থাকতে হবে। যেমন আমাদের জীবনে, প্রত্যেকের জীবনের যে ঘটনাগুলো, আমরা যখন একটা সময় ঢাকায় যখন পরীক্ষা দিতে যেতাম, তখন তো এরকম পদ্মা ব্রিজ ছিল না। তো আমাদের যখন অফ সিজনে বা বর্ষার সিজনে যখন পরীক্ষাগুলো পড়তো, লঞ্চে আসা যাওয়া করতে হতো বা গাড়িতে গেলেও পদ্মা পাড়ি দিতে হতো। তো দেখা যেত যে আমরা আসলে থামতাম না, কখনোই থামতাম না। বাকি যারা আছে, তো ওরা দেখা যেত যে আস্তে আস্তে ক্লান্ত হয়ে যেত, কিন্তু আমার পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে, আমি কিন্তু রাত্রে পড়তে বসতাম। আবার এই যে জীবনের ঘটনাগুলো, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ঘটনা থাকে যে মানুষ, তুমি না হয় একটা চাকরির জন্য রাস্তায় বের হয়েছে, কিন্তু যেই মানুষটার ঘরে বাচ্চা আছে, যে মানুষটার ঘরে ছেলে মেয়ে আছে, যে মানুষটার ঘরে স্ত্রী আছে, রাস্তায় বের না হলে তো তার খাবারের পয়সা হবে না, তার চালের পয়সা হবে না। না, আমাদের জীবনে এরকম হয়তো বা কোনো কিছুর দরকার নেই, তারপরও রাস্তায় নেমে আসছে বা বের হয়ে আসছে। তো আমাদের জীবনে দেখা গেছে যে আমরা যখন ঢাকায় পরীক্ষা দিতে যেতাম, তখন আমরা সকালবেলায় উঠে আমি এবং আমার বন্ধু প্রায় একসাথে যেতাম লেট হই। তো যাইতো যে আমরা শুধু পরোটা কিনতাম, ভাজি আমরা ভাগ করে খেতাম। আবার দেখা গেছে যে আমার বন্ধু স্মোকিং করতো, আমি করতাম না বা এখনও করি না, করলেও খুব কম। তো সেটা হচ্ছে যে আমি চা খেতাম না। তো আমি চা না খেয়ে ওই চায়ের 5 টাকা বাঁচিয়ে রাখতাম, যাতে লিটু ভাই একটা সিগারেট খেতে পারে। আবার সন্ধ্যার সময় যখন আমরা আসতাম, তখন আমরা শুধু ভাত নিতাম, আর ডাল তো ভাতের সাথে পাওয়াই যায়, আর এর সাথে আমরা একটা সবজি নিতাম, এইটা দিয়ে আমরা খেতাম। আমি তো আমার বন্ধু এটাই করি স্যার। এই যে স্যার আমি আমার বন্ধু সৌরভ স্যার, আমরা মাঝে মাঝে যখন ব্যাংকের পরীক্ষাগুলো দিতে ঢাকা যাই, তো সকালবেলা যখন আমরা ভোরে 5টা 6টার দিক লঞ্চ থেকে নামি, তো লঞ্চ ঘাট থেকে নামলে একটু সামনে গেলে একটা ভাতের হোটেল আছে স্যার। তো আমরা সকালবেলা ভাতটা খেয়ে নিই, যাতে স্যার আমাদের ধরেন পরীক্ষার হলে খিদা রিলেটেড কোনো প্রবলেম না হয়, যাতে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে পারি। তো ও আর আমি করতাম কি স্যার, 2 প্লেট ভাত নিতাম, একটা ভাজি নিতাম বা একটা ভর্তা নিতাম, দুজনে ভাগ করে খাইতাম, আর ডাল তো ফ্রি স্যার। এই আর কি। তো এই ঘটনাগুলো আমরা অনেক সময় নাটকে দেখি, মুস্তফা ইসের মোশাররফ করিমের নাটকে দেখি, কিন্তু এই ধরনের ঘটনা আমাদের সবার জীবনেই আছে। তো হ্যাঁ, এই যে এর মধ্যে মানুষ আসলে, তুমি এখন বাসায় ঢুকতে চাচ্ছ, বা আমারও বাসায় ঢুকতে, যদিও আমি বের হয়ে আসছি, কারণ আমি কাজ না করলে আমার ভালো লাগে না, বা আমি যে ধরনের কাজগুলো করি পড়ালেখার, এই ধরনের কাজগুলো না করলে আমার ভালো লাগে না। কিন্তু রাস্তায় তুমি মানুষ দেখো, আমি তো আশেপাশে দেখতে পাচ্ছি না, কারণ আমরা একটা গলির মধ্যে আছি। আমাদের এখানে একটা বড় রোড আছে, বরিশালের সিএমবি রোড, যারা বরিশালের আছে তারা চিনবেন হয়তো, সেখানে গেলে আমি দেখাতে পারবো কেউ অটো চালাচ্ছেন, কেউ টেম্পো চালাচ্ছেন। এটা মানুষের জীবনের ঘটনা। তো যাই হোক, এই যে চাকরি প্রত্যাশী যারা আছেন ভাই, এ ধরনের জীবনে ঝড় ঝাপটা এগুলো থাকবেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ঝড় যত বেশি শক্তিশালী হবে, আপনি মনে করবেন যে ঝড়ের সবচেয়ে বড় অংশটুকু বা ঝড়ের সবচেয়ে শক্তিশালী অংশটুকু আপনাকে অতিক্রম করে যাচ্ছে। আর প্রত্যেকটা ঝড়ের শেষেই, কোনো ঝড়ই চিরস্থায়ী নয়। এমনকি আমাদের ভিতরে যে দুঃখগুলো আছে, আমাদের ভিতরে যে কষ্টগুলো আছে, বা আমাদের ভিতরে যে হতাশাগুলো আছে, এগুলো চিরস্থায়ী নয়। ঝড়ের শেষে যেরকম দিনের আলো আসবে, ঝড়ের শেষে যেমন পরিষ্কার রৌদ্র করোজ্জ্বল সূর্যকে আমরা পাবো, ঠিক একই রকমভাবে আমাদের জীবনের এই ঝড়গুলোকে কেটে গিয়ে, আমাদের এই জীবনের হতাশাগুলোকে কেটে গিয়ে, আমাদের জীবনের অপ্রাপ্তিগুলোকে কেটে গিয়ে আমরা বিশ্বাস করি যে নতুন একটা দিন পাবো। তো আমাদের চাকরি প্রত্যাশী ভাই যারা আছে, যারা হতাশায় ডুবে আছে, তুমি তোমার নিজের অভিজ্ঞতা থেকে, একদম বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু বলো। স্যার আসলে এইটা হতাশা স্যার, আমাদের পড়াশোনা যারা করি তাদের সাথে এটা একটা বিশাল সম্পর্ক। তো ব্যাপারটা হচ্ছে স্যার, আগে
আমি রিয়েলাইজ করছি স্যার যে এই হতাশাটা কাটানোর জন্য মানে আমরা যারা চাকরির পড়াশোনা শুরু করছি বা আমরা মোটামুটি 2-1 বছর পড়াশোনা করছি তাদের যে কোনো একটা ছোটোখাটো পরীক্ষা দিয়ে স্যার টিকে নিজের কনফিডেন্সটা তুমি একটা ঠিক পরীক্ষা করে দাও, হ্যাঁ পরীক্ষা ঠিক করে নেওয়া উচিত স্যার। পরীক্ষাতে একটা টিকলো নিবন্ধন পরীক্ষা। স্যার জি স্যার, তো নিবন্ধন পরীক্ষাটা টিকছি স্যার, এটা দেখা গেছে আমি যখন চাকরির পড়াশোনা শুরু করছি গত 2.5 বছরে 2 বছরে স্যার আমি একটা নিবন্ধনও পাইনি করোনার জন্য বা অন্য কোনো রিজনে হোক, তো অনেক পরে এসে পাইছি স্যার। তো এইখান থেকে স্যার আমি একটা বিশাল হতাশার মধ্যে পড়ে গেছিলাম। তো এই জিনিসটা যদি দেখা গেছে স্যার আমার সাথে আরও আগে হইতো, ধরেন আমি পড়াশোনা শেষ করে ইমিডিয়েট একটা পরীক্ষায় টিকতাম, তাহলে স্যার আমার কনফিডেন্সটা আরও 10-12 গুণ বেড়ে যেত স্যার। আমি তখন আরও 2-3 গুণ শক্তি নিয়ে স্যার পড়াশোনা শুরু করতাম, এটাই আর কি স্যার। তো আমার পরামর্শ বা আমার যদি এক্সপিরিয়েন্সের কথা জানতে চান স্যার, আমি বলবো যে কোনো একটা ছোটোখাটো পরীক্ষা অবশ্যই টেকাটা খুবই দরকার স্যার, আত্মবিশ্বাস স্যার বাড়ানোর জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো দেখেন মিস্টার আবির, যে আপনার এইখানে একটু কথা আছে যেটা নিয়ে আমরা পরে একসময় হয়তো বা কথা বলবো, যে আমাদের টোটাল 13 লাখ পরীক্ষার্থীর মধ্যে 8 লাখ পরীক্ষায় বসেছিলেন, সেখানে পাশ করেছেন মাত্র 4 লাখ, বাকি 4 লাখ পাশ করতে পারেন না, 40-এ পাস। আর আরেকটা ইনফরমেশন, এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গাছগুলো কিন্তু পাওয়া যায় সুন্দরবনে। যারা এই প্রচণ্ড ঝড়, আমরা সুন্দরবন থেকে অনেক দূরে, প্রায় 100-150 কিলোমিটার দূরে বরিশালে, আমরা যদি ঝড়ের এই অবস্থা দেখি তো সুন্দরবনের কি অবস্থা হচ্ছে। তো খুবই খারাপ অবস্থা। কিন্তু দেখেন সেখানে সেই গাছগুলো টিকে আছে, অবশ্যই তারা সবচেয়ে শক্তিশালী। এই ঝড়ের মধ্যে তারাই টিকে থাকবে। এই যে জীবনের ঝড়ে আপনি যদি শক্তিশালী হন, আপনি অবশ্যই টিকে থাকবেন। তো সবার জন্য সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে জীবনে কখনো হতাশ হবেন না। আপনি যেদিন হতাশ হবেন সেই দিনই আপনার জীবন থেমে থাকবে। আপনি ব্যর্থ হয়েছেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু কখনোই হতাশ হবেন না। জীবনে কখনোই ডিপ্রেশন ফিল বোধ করবেন না, জীবনে কখনোই হতাশ হবেন না। পরিশ্রম করুন। আমি বিশ্বাস করি যে আপনার জীবনেও একটা পরিষ্কার রৌদ্রকরোজ্জ্বল দিন আসবে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।